যেভাবে লেখা আছে সেভাবেই বলছি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই। আশা করি আপনি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালো দলের। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। পেশাগত কারণে দেশের বিভিন্ন জেলায় যাওয়ার জন্য স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করা সম্ভব না, তাই ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নাম মোহাম্মদ সুমন। আমি ঢাকার খিলগাঁর ৭৫ নম্বর ওয়ার্ডের গলিতে থাকি। তারপর তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। এরপর তিনি লিখেছেন, প্রথমবারের মতো ভূত এফএমের ঘটনা পাঠালাম। লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আমার ঘটনা শুরু করছি। পেশায় আমি একজন সার্জার। বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের নিয়োগ দিয়ে থাকে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি ইন্স্যুরেন্স করার জন্য। ঘটনাটি আমার সাথে ঘটে সময়টা ২০১৮ সালের নভেম্বর মাসের একদিন রাতে। আমি ঘুমিয়েছিলাম, আনুমানিক ২টা থেকে ৩টা হবে। হঠাৎ আমি চক্ষু খুলে দেখলাম একটা কাঠের পুতুল আমার ডান দিক থেকে খাটের নিচ থেকে উপরের দিকে ভেসে উঠেছে আর বিকটভাবে হাসছে। পুতুলটা অদ্ভুত রকমের ছিল দেখতে। কপালে একটি লাল টিপ, গালে সুন্দর গোলাপি মেকআপ করা, আর ঠোঁটটা অবিকল জীবন্ত বাচ্চাদের মতো। হাসিটা একটা ছোট্ট বাচ্চার মতো লাগছিল। মুহূর্তের মধ্যে আমার মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি হাসিটা সহ্য করতে পারছি না। হাত দিয়ে চেষ্টা করলাম, কিন্তু মনে হচ্ছে কেউ আমার হাত ধরে রেখেছে। আমি অনেক চিৎকার করলাম, অথচ পাশে ঘুমিয়ে থাকা আমার ছোট ভাই কোনো আওয়াজই পেল না। এর মধ্যে ফজরের আজান হলো। সাথে সাথে দেখলাম সব কিছু স্বাভাবিক। আমার সারা শরীর ঘামে একদম ভিজে আছে। আমি ভাবলাম হয়তো স্বপ্ন দেখেছি, আমার মনের ভুল। সব কিছু স্বাভাবিকভাবেই নিলাম। ঘটনাটি এখানেই শেষ হলে পারত, কিন্তু হলো না। পরের দিন অফিসের জন্য বের হলাম। এর মধ্যে বস আমাকে ফোন করে জানালেন নওগাঁ জেলার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে ইমার্জেন্সি যেতে হবে। বলে রাখা ভালো, সাধারণত ঢাকার বাইরের কাজগুলো আমাদেরকে আজকে নিয়োগ দেওয়া হলে চলে যাই রাতে, যেন পরের দিন সকালে ফিরে আসতে পারি। অনেক সময় সন্ধ্যা বা রাত 12টা বেজে যায়। বসের কথা মতো আমি নওগাঁর উদ্দেশ্যে রওনা দেই। নওগাঁ পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। নওগাঁ জেলার কাজীপাড়া এলাকায় গাড়ির মালিক আমাদের নিয়ে যান। গাড়িটি দেখার জন্য ঘটনাস্থলে গিয়ে গাড়িটির ছবি তুলতে থাকি এবং গাড়িটির ক্ষতিগ্রস্ত হিসাব করতে থাকি। গাড়িটি ছিল কার্গো ট্রাক, সেটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির মালিক জানান, গাড়িটি চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়, ফলে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই মারা যায়। এবং হেলপার প্রাণে বাঁচলেও 2 পা গাড়ির সাথে মিশে যায়। চালকের লাশ সম্পূর্ণ বের করা সম্ভব হয়নি। ছিন্ন ভিন্ন হয়েছে, রক্ত আছে, শরীরের বিভিন্ন অংশ গাড়ির কেবিনে পড়ে আছে। আমি আমার 4-5 বছরের চাকরির জীবনে এমন অ্যাক্সিডেন্ট দেখি নাই। আমি সাথে সাথে বমি করে দিয়েছি। গাড়ির মালিককে বললাম, আপনি গাড়িটি ধুয়ে ফেললেন না কেন? উনি বললেন, ইন্স্যুরেন্স কোম্পানি বলেছে আপনি না আসা পর্যন্ত যেন হাত না দেওয়া হয়। এমন সময় দেখলাম, তা আমাকে এতটাই অবাক করলো যে যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। গাড়িটির সামনের হেরাগে ঝোলানো একটি কাঠের পুতুল, যা আমার রাতের ঘরে দেখতে পাওয়া সেই পুতুলটির মতো। আমি পুতুলটা হাতে নিয়ে দেখছি, অবিকল। আমি রাতে যে পুতুলটা দেখেছি সেটা আমি ভাবতে লাগলাম, এটা কি করে সম্ভব। যাই হোক, কাজ শেষ করে আমি বাস স্ট্যান্ডে বসে যাই। সন্ধ্যা 7টার বাসে উঠি। ঢাকা ফেরার পথে আমার মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, এটা কি করে সম্ভব। রাতে যা দেখেছি তা হয়তো হ্যালুসিনেশন হতে পারে, কিন্তু একটু আগে যা দেখলাম তা কি বলবো। বাসায় ফোন করে জানালাম আমি ঢাকা ফিরতে ফিরতে আমার অনেক রাত হবে। এখন রাত প্রায় 2:30। আমি এয়ারপোর্টে নামলাম। সেখানে কিছু সিএনজি দাঁড়িয়েছিল। আশ্চর্যের বিষয় হলো, বাস থেকে নেমে কাছে যেতেই প্রায় সবগুলো সিএনজি একদম ফাঁকা। পুরো রোড একদম ফাঁকা। আমি একা একা দাঁড়িয়ে আছি। এমন সময় একটি সিএনজি এসে থামলো আমার সামনে। জিজ্ঞাসা করলাম, ভাই, বনশ্রী বাজারের সামনে আমার বাসা যাবেন? উনি বললেন, হ্যাঁ যাব। টাকার কথা জিজ্ঞেস করলাম না, কারণ আমার আর কোনো উপায় নেই, আমার বাসা যেতেই হবে। অন্ধকারে চালকের চেহারাটা দেখতে পেলাম না। যাই হোক, আমাকে তুলে সে গাড়িটি স্টার্ট দিল। একটু পর জিজ্ঞাসা করলো, ভাই, এত রাতে কোথা থেকে আসলেন? আমি উত্তর দিলাম, নওগাঁ গিয়েছিলাম অফিসের কাজে, ফিরতে রাত হয়ে গেল। উনি আমাকে বললেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ওটা দেখতে। আমি খুব ভয় পেলাম। বললাম, আপনি কিভাবে জানলেন? এমনি কাল রাত থেকে যা ঘটছে আমার সাথে। উনি বলল, ওনার বাড়ি নওগাঁ, তিনি ফোনে সংবাদ পান। আমি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। কথাবার্তার এক পর্যায়ে তিনি জানান, তার একটা 4 বছরের মেয়ে আছে।
অনেকদিন যাবৎ বায়না ধরেছে পুতুল কিনে দিতে হবে। নদিয়া বাজার পার হলাম, আর একটু পরেই আমার বাসা। কথাবার্তা শেষ পর্যায়ে খেয়াল করলাম তার সামনে একটা ব্যাগ, এবং সে ব্যাগ থেকে একটা পুতুল বের করে আমাকে দেখাচ্ছে এবং বলছে, ভাই দেখেন তো পুতুলটা কেমন হয়েছে, আমার মেয়ের জন্য কিনেছি। আমি দেখলাম এটা সেইটা পুতুল যার চেহারাটা একদম থেতলে আছে, রক্তের চেহারাটা কিছুই বোঝা যাচ্ছে না। যখন চোখ খুললাম দেখলাম আমি আমার বাসার রুমে শুয়ে আছি, পাশে আমার মা। জানতে চাইলাম কি হয়েছে। ফজরের আজানের সময় পাশের বাসার এক চাচা আমাকে বাসার সামনে এক দোকানে টেবিলে অজ্ঞান অবস্থায় পান। ওই ঘটনার পর আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম। পরবর্তীতে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসি। আমি আস্তে আস্তে অবাক হয়ে ভাবতে থাকলাম আমার সাথে কেন এগুলো ঘটলো। একদিন আমি ওই গাড়ির মালিকের সাথে কথা শেয়ার করি, ভাই আমার সাথে এমন ঘটনা ঘটছে। তিনি জানান তার গাড়িতে নিহত হওয়া চালক অন্য জেলা হতে ট্রাক নিয়ে অনেক দিন পর নিজের বাসায় ফিরছিলেন, আর পুতুলটি তার মেয়ের জন্য তিনি নিয়ে এসেছিলেন, কিন্তু তার দেওয়া হয়নি। আমার সাথে কেন এমন ঘটনা ঘটলো আমি আজও এর ব্যাখ্যা খুঁজে পাইনি। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার কাছে আরও কিছু ঘটনা আছে, সময় পেলে পাঠাবো। ধন্যবাদ। এই ছিল আমার ঘটনাটি কেমন লাগেছে অবশ্যই আপনারা জানাবেন, শেয়ার করবেন। এখন আমরা দ্বিতীয় ঘটনায় চলে যাব। যেভাবে লেখা আছে সেভাবে। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আমার হোম ডিস্ট্রিক্ট নড়াইল, আমি পুরান ঢাকা থেকে আসছি। তো মাহফুজ ভাই, আমি আমার যে ঘটনাটি শেয়ার করব সেটা মাছ ধরাকে কেন্দ্র করে। তো আমি ছোটবেলা থেকেই মাছ ধরার প্রতি খুব নেশা ছিল, এখনও নেশা আছে। সেক্ষেত্রে 8 বছর আগে তখন নানা বাড়ি থেকে পড়াশোনা করতাম। একদিন রাত 9টা বাজে বা 10টা বাজে এরকম টাইমে বৃষ্টি হচ্ছে। এত পরিমাণের বৃষ্টি হচ্ছে যে বাইরে বা ভেতরে কোনো কথা শোনা যাচ্ছে না বা কাউকে দেখা যাচ্ছে না। তো এই পর্যায়ে আমার মামা আমাকে বলল যে আজকে অনেক মাছ হতে পারে নদীতে। তো যে কথা সেই কাজ, আমরা 2 মামা ভাগ্নে রাত্রে 12টার দিকে বের হয়ে পড়ি মাছ ধরার উদ্দেশ্যে। তো ফার্স্ট টাইম আমরা বিলের এক ধারে গেলাম, সেখানে অনেকক্ষণ মাছ ধরলাম। তো মাহফুজ ভাই, সেখানে আমাদের কোনো প্রবলেম হয় নাই। আমরা এক পর্যায়ে চিন্তা করলাম যে আমাদের তো এখানে অনেক মাছ ধরা হলো, আমরা নদীতে যাই নাই, তো আমরা এখন নদীতে যাব। মা বলল আচ্ছা ঠিক আছে। আমরা মামা ভাগ্নে দুজনে খুব ভালো একটা কম্পিটিশন ছিল। তো আমরা নদীর ধারে গেলাম। বলে রাখি মাহফুজ ভাই, আমার নানাদের যে বাড়িটা, ওই পাশে 2টা বাগান, আর ঘরের পিছনে হচ্ছে নদী। তো বাম দিকের যে বাগানটা, সেই বাগান নিচে আমরা প্রথম মাছ ধরতে বসছি। তো মামা কিছুক্ষণ মাছ ধরার পরে কিছুক্ষণ পরে মামা এক জায়গায় টর্চ ফেললো। টর্চের আলোর নিচে বড় একটা শোল মাছ, প্রায় 2 কেজি ওজনের। তো মাহফুজ ভাই, দুজনে অনেকক্ষণ হলাম মাছটা ধরার চেষ্টা করছি। আমরা যখন এই মাছের উপর প্রথম আঘাত করলাম, তখন আমিও দেখছি মামাও দেখছে। তো মাছের গায়ে কুচের একটা ফালা ঢুকে গেছে। তারপরে মামা যখন ওটা টান দিল, তখন আর কোনো মাছ নেই সেটাতে। তো আমরা দুজন তখন অনেক অবাক হলাম, কারণ মাছটা তখন ফুটছে কিন্তু আসলো না। তো কিছুক্ষণ পর আমরা এটাকে ইগনোর করে সামনের দিকে এগিয়ে গেলাম। তো কিছুক্ষণ পর আমার মামা বলল যে আবার একটু দেখা যায়। তো আমরা একটু ব্যাক করলাম। মামা টসটা ফেলে তখন দেখি মাছটা আবারও ওখানে আছে। তো কিছুক্ষণ আমরা ওয়েট করলাম, তারপরে আমরা আবার ওটাকে ফোরালাম, তখনও ফুটছে। তারপরে যখন মামা কুচটা তুললো বা ট্যাটাটা তুললো, তখন দেখলো মাছটা নেই। তখন মামা বলল এটার পেছনে দৌড়িয়ে লাভ নেই, আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা সামনের দিক থেকে অনেক মাছ ধরলাম, তারপরে অনেক ঘুরলাম। ঘুরে আবার যখন ব্যাক করছি, মামা তখন বলল যে আবার একবার দেখা যাক কেন এমনটা হলো আমাদের সাথে। তো তখন এর মেইন ঘটনা এখান থেকেই শুরু। তো যখন মামার টর্চ লাইটের আলোটা যখন ফেললো ওই জায়গাটাতে, মামা তখন দেখলো যে মাছটা ঘোরাঘুরি করতেছে। তো ভালো মতো করে ওটার উপর আবার ফেলবে। তো আমিও দেখছি এটা ফুটছে। এরপর কি হলো মাহফুজ ভাই, যখন এবার টান দিবে, তখন বাগানের উপরে অনেক বাঁশের বাগানগুলো যখন টান দিবে, তখন 10টা 15টা বাঁশ একসাথে ফাটালে যত শব্দ হয়, এত বিকট শব্দ শুনতে পেলাম আমরা। তো আমরা তখন সব কিছু ফেলে ওখান থেকে আমাদের বাড়ি চলে আসলাম। আসার পরে রাত্রিবেলায় খুবই চিন্তা হলো। তো এরপরে ঝাড়ফুঁক করে আমরা মোটামুটি সুস্থ হই। আর একটা জিনিস বলে রাখি, আমাদের গ্রামের যত জেলে আছে এবং যারা 20-50 বছর ধরে মাছ ধরছে, অনেক ছোটবেলা থেকে তারাও দেখবেন মাহফুজ ভাই, এই মাছ ধরাকে কেন্দ্র করে অনেক কিছু শেখার হয়, অনেক অনেক জিনিস দেখে। মাঝে মাঝে মাছ ধরতে পিছন থেকে তারা মাছের পাত্র নেয় উধাও। এরকম অনেক ঘটনা আছে, আমাদের পরিচিত অনেক এরকম ঘটনা আছে, আমাদেরকে বলেছে।
এরকম মাছ ধরতেছি যে মাছ নেই, মাছ খেয়ে ফেলেছে। তো এই ছিল আমাদের ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ। আমার একটা মেইল আছে, আপনাদের সাথে শেয়ার করব। তো যেভাবে লেখা আছে আমি ওইভাবে আপনাদের পড়ে শোনাবো। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালো দলে থাকেন। 7 দিন অপেক্ষা করার পর আপনাদের ভূত ইভেন্ট প্রোগ্রামটি শুরু হলো। তো আমার জীবনে খুব ভয়ঙ্কর একটি ঘটনা ঘটেছিল, যা কিনা আমার জীবনের অনেক বড় একটি দাগ হয়ে আছে। আর এই ঘটনাটি আজকে শেয়ার করব আপনাদের সাথে। অনুরোধ করব ঘটনাটি যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমার নাম আবিবিন ইসলাম, আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। আমি যে ঘটনাটি বলে শোনাতে যাচ্ছি তা ঘটেছে আজ থেকে অনেক বছর আগে। তখন আমার বয়স 10 বছরের মতো। আমরা থাকতাম মানিকগঞ্জের মাগুরা গ্রামে। ছোটবেলায় আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, ঠিক তখন আমার মায়ের সাথে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। তারপর থেকে আমার জীবনটা কেমন যেন বদলে যায়। তার আগে জানিয়ে নেওয়া দরকার, আমাদের গ্রামটি ছিল অপূর্ব সুন্দর, সবুজ সরল মানুষের ভরপুর। আমাদের গ্রামে আমি তখন অনেক ছোট। তখন দেখেছি বিদ্যুতের ছিটে ফোটাও নেই। সন্ধ্যার পরে যে যার ঘরে খিল লাগিয়ে শুয়ে পড়তো। রাত 7টা-8টা, মানে গভীর রাত। আমি যখন আমার মায়ের গর্ভ ছিলাম, সেদিন ছিল শনিবার। যথারীতি পানি আনার জন্য ঠিক সন্ধ্যা 7টার সময় মা বের হন ঘর থেকে পানির জন্য। অবস্থাতেই মা ঘর থেকে বের হওয়া নিষেধ ছিল, কিন্তু আশেপাশে কেউ না থাকার কারণে মা পানি আনতে বের হয়ে যায়। তো আমাদের যে কলটি ছিল ওইটা বাড়ির অনেক দূরে এবং শেষ প্রান্তেই বলা যায়, এবং তার কাছে ছিল একটি কুয়া। গ্রীষ্মকালে সেই কুয়ার পানি এতটাই নিচে থাকতো যে মার জন্য সেখান থেকে পানি তোলা ছিল চির কষ্টকর। তারপর মা কল থেকে পানি আনতে যায়, আর কলটি ছিল একটি বিশাল হিজল গাছের নিচে। পানি ভরছিল তখন গুটগুটে অন্ধকার সব দিকে। হঠাৎ করেই মনে হলো কে যেন ফিসফিস করে হাসছে হিজল গাছের গোড়ায় বসে। গুটগুটে অন্ধকার, গুটগুটে অন্ধকার, সে হাসি যেন মায়ের শরীরের রক্ত হিমশীতল করে দিল। এবং কিছু বুঝে ওঠার আগেই মা তাকালেন হিজল গাছের গোড়ায়। ছোট্ট একটা শিশু অদ্ভুতভাবে হাসছে মায়ের দিকে তাকিয়ে। মা ভাবলেন হয়তো পাড়ারই কারো একজনের ছেলে হবে। এই সময় এই শিশুটি কোথা থেকে আসলো? এত রাতে মা ডাকলেন, এই ছেলে, এই ছেলে, তোমার বাড়ি কোথায়? কিন্তু ছেলেটা কোনো কথাই বলল না। এরপর মা যেটা দেখলেন সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। হঠাৎ করে ছেলেটা একটি ভয়ঙ্কর রূপ ধারণ করলো এবং তা দেখে মা সেখানে অজ্ঞান হয়। তারপরে মাকে বাড়ির সবাই খুঁজে না পেয়ে কলের পাড়ে যান। তারপরে অচেতন অবস্থায় খুঁজে পান। এই ঘটনাটি ছিল আমার জন্মের আগের ঘটনা, এবং জন্মের পরে আমি নাকি সব সময় উপরের দিকে তাকিয়ে থাকতাম। সবাই বলতো তোরাই ধরেছে, কবিরাজ দেখানো হয়েছিল আমাকে। সেই ছোটবেলা থেকে আমার গলায় অনেকগুলো তাবিজ ঝুলত। আমার এক চাচা অনেক দূর থেকে কোনো এক বড় কবিরাজের কাছ থেকে একটি তাবিজ এনে দিয়েছিলেন এবং বলেছিলেন আর যাই না করি এই তাবিজটা যেন না খুলে গলা থেকে। এভাবে কেটে যাচ্ছিল দিন। বাবা ঢাকায় চাকরি করে, মাসে 2-1বার বাড়িতে যান, আর বাড়িতে বাকি সময় আমি আর আমার মা থাকি। সেদিন ঘনবর্ষা, এখনও পরিষ্কার মনে আছে। সেই দিনটি ছিল শনিবার। স্কুল শেষ করে আমার বাড়িতে ফিরতে বেলা হয়। হাত মুখ ধুয়ে কিছু খেয়ে পড়তে বসেছি। হঠাৎ করে মা এসে বলল, চল তোর মাথায় তেল দিই। আমিও রাজি। তেল দিতে গিয়ে হঠাৎ মা বলে, কিরে তোর গলায় সেই বড় তাবিজটা কই? আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম আমার গলায় সেই বড় তাবিজটা নেই। তো কোথাও একটা পড়ে গেছে। মা আমার কথায় ভীষণ রাগ করলেন, কিন্তু তখন আমি বুঝতে পারলাম কি অপেক্ষা করছে আমার জন্য। কিন্তু এত বছর আমার সাথে আর কিছুই হয় নাই, তাই এক পর্যায়ে তাবিজটা পুড়িয়ে দিয়েছিলাম। ঠিক 12টা-1টা হবে, বাবা না আসলে আমি মূলত মায়ের সাথেই ঘুমাই। কিন্তু সেদিন কি মনে করে আমার ঘরেই ঘুমিয়েছিলাম। ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ করে আমার মনে হলো কলপাড়ে কে যেন জোরে জোরে কল চাপছে। অন্য সকল দিন সকলেই কল চাপে, কিন্তু আজকে এত বেশি জোরে আসছিল যে আমার ঘুম ভেঙে গিয়েছিল। আমি ভাবলাম মা হয়তো, দেখি মাকে ডাকি। আবার ভাবলাম না, হয়তো পাশের বাড়ির কেউ। কিন্তু আওয়াজ কেমন জানি থামছে না। এতক্ষণ ধরে কল চেপে যাচ্ছে, কি চাপছে? শব্দটা একবারের জন্যও মিলে গেল। এতক্ষণ ধরে কে কল চাপছে? কল চেপেই যাচ্ছে। শব্দটা একবারের জন্য মিলে গেল। আমি কান খাড়া করে রাখলাম। মনে হচ্ছে আমার জানালার পাশে কে যেন দাঁড়িয়ে আছে। আমি পরিষ্কার তার অস্তিত্ব অনুভব করছিলাম। খানিক বাদে মনে হলো কে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, ঠিক আমার জানালার পাশে দাঁড়িয়ে। একবার ভাবলাম মা হয়তো। গলাটা কেমন যেন পরিচিত লাগছিল। কান্নার শব্দটা আস্তে আস্তে বাড়তে লাগলো। ভয়ে আমার রক্ত পুরো হিমশীতল হয়ে গেছে। কে কাঁদছে এমন করে? একবার ভাবলাম জোরে চিৎকার করে মাকে ডাকি, কিন্তু এতটাই ভয় পেয়েছিলাম যে মাকে ডাকার সাহস হলো না। বেশ কিছুক্ষণ পর কান্নার শব্দটা একবারে মিলিয়ে গেল। এমন করেই কখন জানি রাত শেষ হয়ে গেল। শুনলাম দূরে কোথাও আজান হচ্ছে।
কোনো কান্নার শব্দ নেই, কোনো কল চাপার শব্দও নেই। পরের দিন সকালে উঠে স্কুলে চলে গেলাম, মাকে কিছুই বলিনি। স্কুল থেকে ফিরে সন্ধ্যায় মাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি রাতে পানি ভরছিলে? মা বলে, কই না তো। আমি বললাম, সারা রাত কে কল চাপলো? কথাটা শুনে মায়ের মুখ কেমন যেন রক্তবর্ণ হয়ে গেল। তিনি ঠায় দাঁড়িয়ে রইল, আমার দিকে তাকিয়ে বললেন, আজ রাতে তুই আমার সাথে ঘুমাবি। আমি বললাম, ঠিক আছে। রাতে যখন আমি খেতে বসেছি ঠিক তখনই বাবা যেন কোথা থেকে চলে আসলো, যদিও বাবার আসার কথা না। বললেন, ঢাকায় গিয়ে যেন একটা ঝামেলা হয়েছে, অফিস বন্ধ থাকবে, তাই চলে এসেছে। মনে হলো আমি যেন ঘরে প্রাণ ফিরে পেয়েছি। যাক, বাবা চলে এসেছেন। বাবা যখন চলে এসেছেন তখন আমাকে আমার রুমে ঘুমাতে হবে। তার চিন্তা করে আবারও ভয় লাগলো, কিছু হবে না তো। ভাবতে ভাবতে কখন জানি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে রাতে সেই কান্নার শব্দ, ঠিক জানালার পাশে কে যেন দাঁড়িয়ে কাঁদছে। আস্তে করে বললাম, কে কাঁদে? কিন্তু কোনো শব্দ নেই। মনে হচ্ছিল যে মানুষটি কাঁদছে তার বুঝি অনেক কষ্ট। খানিক পরে আবার পুরো ঘরটা বদকাপনতে পড়ে গেল। মনে হলো কি যেন একটা মাত্রই আমার ঘরে ঢুকেছে। গন্ধটা এত তীব্র ছিল যে আমার নাড়ি ভুড়ি যেন বমির সাথে বের হয়ে আসবে। আস্তে আস্তে একটা ভয় আমাকে ঘিরে ধরল। কেন জানি মনে হচ্ছিল একটা কিছু হতে চলেছে, যা অত্যন্ত ভয়ঙ্কর। কান্নার শব্দটা আবার আস্তে আস্তে মিলে গেল, কিন্তু গন্ধটা আরো বাড়তে লাগলো। মনে হচ্ছিল আমার খাটের নিচে কি যেন একটা খুব দ্রুত এ পাশ থেকে ও পাশ চলে যাচ্ছে। ভয়ে তখন আমার রক্ত হিমশীতল হয়ে গেছে। যদিও তখন গ্রীষ্মকাল ছিল, কিন্তু শীতে মনে হচ্ছিল আমার সবগুলো পশম দাঁড়িয়ে গেছে। আমি কাঁথাটা মুড়ি দিয়ে দেখছিলাম কি ঘটে তা শেষ দেখার জন্য। বেশ কয়েকবার মাকে চিৎকার করে ডাকতে চাইলাম, গলা দিয়ে তখন কোনো শব্দই বের হচ্ছিল না। হঠাৎ করে অনুভব করলাম বরফের তৈরি একটা হাত আস্তে আস্তে আমার পায়ের কাছে এসে বসলো। মনে হচ্ছিল শীতল একটা হাত আমার পায়ের উপর চেপে বসেছে। হাতটা এতটাই শীতল ছিল যে ঠিক যেন মনে হচ্ছিল কোনো মৃত মানুষের হাত। আর হাতটা আস্তে আস্তে চেপে বসতে লাগলো আমার পায়ের উপর। মনে হচ্ছিল আমাকে টেনে হিঁচড়ে নামিয়ে নিয়ে যাবে খাটের নিচে। কতক্ষণ ছিলাম আমার মনে নাই, হঠাৎ করে জ্ঞান হারাই। এরপর যখন আমার জ্ঞান ফিরে তখন আমি আমার বাবার কোলে, বাড়ি ভর্তি মানুষ। যদিও তখন রাত 3টা বা 3:30। উমরানোর মতো শব্দ শুনে প্রথমে উঠে এসেছে আমার মা, তারপরে বাবা। ঘরে তারা কিছুই খুঁজে পায়নি কেউ। কিন্তু অবাক হলো আমার বাবা আমার বাম পায়ের উপরে বড় 5টা আঙ্গুলের দাগ দেখে। এমনভাবে বসেছিল সেই দাগ, প্রায় 1 সপ্তাহ স্থায়ী ছিল আমার পায়ে। যে জায়গাটাতে প্রথম লাল কালচে হয়ে যায়। ঠিক 2 বছর পর সাভারের নতুন বাড়িতে এসে উঠি। মার কাছে শুনেছিলাম আমার উপর নাকি কিশোর আসর ছিল, কিন্তু সে আসর এবং সেটা কি আজ পর্যন্ত কেউ আমাকে বলেনি। আমি আজও খুঁজে পাইনি। মাঝে মাঝে রাতে সে কথাগুলো মনে হলে এখন আমার গাও শিঙে ওঠে। তো এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ। আমি 2010 থেকে আপনার সাথে আছি। আপনি সবসময় ভালো থাকেন, তাই আর আমি জিজ্ঞাসা করলাম না। বেশি কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা একটু বড়, আশা করি আপনার ভালো লাগবে। মূলত ঘটনার শুরু কোথায় তা আমি আজও নিজেও জানি না। যেখান থেকে আমি জানি সেটা জানাচ্ছি। ঘটনা আমার আম্মা এবং আমার নানুর পরিবারের সাথে ঘটা। আমার জন্ম 1999 সালে। বড় আপু এবং আম্মার কাছ থেকে শোনা যে আমি ছোটবেলায় একা একাই খেলতাম, আর এভাবে খেলতাম যেন আমার সাথে একজন খেলছে। যখন একটু বড় হই, বোঝা শিখি, তখন আমার আম্মুর কাছে আমার দাদার ব্যাপারে কিছু ঘটনা শুনি। ঘটনা 1। আমার দাদা অনেক পরহেজগার মানুষ ছিলেন। তিনি এবং তার সাথে নাকি অনেক জিন ছিল, কিন্তু সেগুলো সে পালতো না, কিন্তু তার সাথে থাকতো। নানির কাছে শুনেছিলাম এই জিনগুলো নাকি তার বংশগতভাবে পাওয়া। তাদের বংশের মধ্যে যে কেউ একজন বা দুজনের সাথে এই জিনের বংশের কেউ না কেউ থাকতো বলে বোঝা যায়, এবং তাহাদের সাহায্য করবে। কিন্তু তারা জিনের উপর কোনো হুকুম চালাতে পারবে না। জিন তাদের ইচ্ছামতো কাজ করবে। এবং আম্মুর দাদা মারা যাওয়ার পর জিনটি হয়তো নানির সাথে চলে এসেছে, কিন্তু নানি এখনও এগুলো জানতো না। একটু বলে রাখি, এই জিনগুলো ছিল অত্যন্ত শক্তিশালী। জিন সাথে থাকায় নানি মাঝে মাঝে কিছু প্রবলেম ফেস করত, যেমন ঘরে টুকটাক আওয়াজ, ঘরের আবহাওয়া ঠান্ডা থাকা ইত্যাদি, যার কারণে সে ভয় পায়। এবং তার একজন কাজিনের সাথে এক কবিরাজের কাছে যায়। কবিরাজটি দেখে লোভ লাগে এবং কোনোভাবে জিনগুলোকে তার কাছে বন্দি করে এবং এটাকে দিয়ে বিভিন্ন কাজ করায় এবং অত্যাচার করায়।
কিছুদিন পর নানি একটা স্বপ্ন দেখে কে একজন তাকে বলছে সে তো তার কোনো ক্ষতি করেনি, উপকারের জন্য এসেছিল। কিন্তু সে কেন, অর্থাৎ আমার নানি কেন তার এত বড় ক্ষতি করলো? এই জন্য আমার নানিকে শাস্তি পেতে হবে। আমার পূর্বপুরুষের দোয়া থাকবে এবং পরবর্তী প্রজন্ম উন্নতি হবে এবং আমার নানি একদম ফকির হয়ে যাব এবং সে জানালো আমাদের উপর অনিষ্ট হবে। যে কথা সেই কাজ। নানার অঢেল জমি জমা থাকা সত্ত্বেও আমাদের সংসারের অবনতি হতে থাকে। কিছুদিন পর নানার ক্যান্সারে ধরা পড়ে। তারপর সমস্ত জমি জমা বিক্রি করেও তাকে বাঁচানো যায়নি। যেদিন সর্বশেষ ফসলের জমি বিক্রি করা হয় নানার ঔষধের জন্য, কয়দিন পরে আমার নানা মারা যান। একে একে নানি তার সব মেয়েদের বিয়ে দেন। সর্বশেষ এই পরিবারটি ঋণের চাপে পড়ে যায়, এখনও কাটিয়ে উঠতে পারেনি। আমার মামাদের সবাইকে দেখতেন, প্রত্যেকের ট্যালেন্ট, তারা আজ পর্যন্ত কোনো উন্নতি করতে পারেনি। ঘটনা 2। আমি ছোটবেলা থেকে ছিলাম প্রচণ্ড ধর্মপ্রেমী। আমার ছোট মামা একজন হুজুর। মাঝে বলতো, আমার ভাগ্নির মধ্যে যে নূর আমি দেখছি তা খুব কম মানুষের মধ্যে থাকে। আমি কোনো বিপদ হওয়ার আগে তা কেমন যেন বুঝতে পারি। স্বপ্নে দেখতাম বুকের মধ্যে আটকে উঠত। এভাবে চলছিল দিন। আমি কোরআন পড়া শিখে আমার সাথে যারা পড়তো সবার থেকে দ্রুত আর আমার আরবিতে সূরা লেখা দেখে অনেক অবাক হয়ে যেত। আমার বাড়িতে কিছু ঝামেলা হওয়া, পড়ালেখা করতে আমাকে পাঠানো হয় রাজশাহীতে। স্যারকে প্রমিস করেছিলাম যে এলাকার বাইরে নাম কাউকে বলবো না, তাই বলতে পারছি না। আমি এবং আমার সাথে কিছু ছেলে আমরা একসাথে স্যারের বাড়িতে থাকতাম। আমি যখন ক্লাস 6-এ পড়ি, স্যারের বাড়ি দোতলা। আমি বেশিরভাগ সময় ছাদে থাকতে পছন্দ করতাম। সেখান থেকে একদম পদ্মা নদীর সুন্দর দেখা যেত। বাড়িতে রুমে একাই ঘুমাতাম, কিন্তু রাজশাহীতে আমার রুমমেট হওয়ায় আমার দুঃসম্পর্কের চাচাতো ভাই ও প্রতি রাতে কোনো কারণে ভয় পেয়ে জেগে উঠত। বলে রাখা ভালো, ও ছিল কোরআনের হাফেজ। ও জেগে ওঠার পর আয়াতুল কুরসি পড়ে ও শরীর বন্ধ করে ঘুমাতো। যেদিন ভুলে যেত ওই দিন বলতো আমার শরীরে প্রচণ্ড জ্বর, কিন্তু সকালে ঠিক হয়ে যেত। এভাবে ও অভ্যস্ত হয়ে যায়। একদিন রাজশাহীর কোনো বড় হুজুর আসে স্যারের বাড়িতে। এসেছিল স্যারের স্ত্রী মামা। সে আমার পর থেকে আমার সাথে কথা বলে, আমার সাথে একই বিছানায় সে এসে ঘুমাবে, এই তার চাওয়া। তার 5 দিন থাকার কথা, কিন্তু সে থাকে 2 মাস। আমি দিন এবং রাতে থাকতাম। তার আর আমার সম্পর্ক ছিল যেন গুরু আর শিষ্য। 2 মাস পরে সে যাওয়ার সময় আমাকে বলে তোমার কাছে থেকে একটা জিনিস ধার নিলাম, যেটা দেখার মতো বয়স এখনো তোমার হয়নি। আমি এর কোনো ক্ষতি করব না যাতে তোমার ক্ষতি হয়। তুমি এটা ফেরত পাবে ওই দিন, যেদিন আমি মারা যাব। আমার মৃত্যুর খবর তুমি প্রকৃতভাবে বুঝতে পারবে। ফোন দিয়ে কাউকে জানাতে হবে না। ওই দিন তোমার সব কিছু মনে পড়বে একটা জিনিস দেখে। এই বলে উনি চলে গেলেন। ওনার কথার আগামাথা কিছুই বুঝলাম না। 1 মাস পর আমার মেজাজ খিটখিটে হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কিন্তু সেগুলো সেখানে আমি 1 ওয়াক্তও পড়ি না। লোকাল এক ছেলের সাথে মারামারিতে মাথা ফাটিয়ে অবশেষে আমি বাড়িতে চলে আসি। এরপর থেকে প্রায় স্বপ্নে একটা মেয়ের সাথে আমি কথা বলতাম। অনেক কথা বলতাম, কিন্তু তার চেহারা দেখা যেত না। আর কি কথা বলতাম তা সকালে ভুলে যেতাম। এরপর থেকে এভাবে পার হয়ে যায় 9টি মাস। আমি এখন ইউনিভার্সিটিতে 3য় বর্ষের ছাত্র। এই কাহিনীগুলো সব ভুলে গিয়েছিলাম। প্রায় কলেজ লাইফ থেকে টুকটাক করে সিগারেট খাওয়া শুরু করি। তারপর থেকে কিছুটা মাদকে আসক্ত হয়ে পড়েছিলাম। এই 2022-এর জানুয়ারি মাসে একটা দিন অস্বাভাবিকভাবে উত্তরা থেকে মিরপুর যাচ্ছিলাম। মাটি কাটা মোড়ে আসতে হঠাৎ বাসের সিট থেকে আমার চোখ পড়ে রাস্তায়। আমার শরীর প্রচণ্ড গরম হয়ে যায়। আমার হাই প্রেশার বেড়ে যায়। আরও বেশি শীত লাগতে শুরু করে। দেখি একটা মেয়ে ধূসর আলোক কেল্লা পরে দাঁড়িয়ে আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, যেন কতদিন আমাকে দেখে না। তার সাথে আমার বহুদিনের পরিচয়। বাসে মেয়েটাকে ক্রস করে কালসি মোড়ে পৌঁছাতেই দেখি সেই মেয়েটা আবার দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি অবাক হয়ে যাই, এত তাড়াতাড়ি এভাবে আসলো কি করে? তারপর হুট করে বজ্রপাতের শব্দ। পাশের সিটে আমি একজনকে বলি,
বৃষ্টি হবে মনে হচ্ছে। লোকটা বলে, পাগল হয়েছেন ভাই, আকাশটা একদম পরিষ্কার। খুব অবাক হই, বাসায় গিয়ে সব ফিল করতে থাকি, যেন আমার দিকে তাকিয়ে আছে সব কিছু। এত ঠান্ডার মধ্যে এত রাতে ঘুমাতে পারছিলাম না। অনেকক্ষণ এদিক ওদিক করে অবশেষে 2:45-এর দিকে ঘুমাই। রাত 3টায় আমার ঘুম ভেঙে যায়। আমি এতক্ষণ কিছু না ভেবে কাছে থাকা একটা সিগারেট জ্বালিয়ে রুমের বাইরে চলে আসি। যাওয়ার পরে দেখি বাইরে প্রচণ্ড ঠান্ডা। আমি সেখানে খালি গায়ে ঘুমিয়েছিলাম, সেখানে এখন বাইরে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে যাচ্ছে। সিগারেট শেষ হয়ে হাত মুখ ধুয়ে আবার ঘুমিয়ে যাই। আধা ঘুম আমার শরীর একটা অদ্ভুত সৃষ্টি হয়। আমি ফিল করি আমার দিকে কেউ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ খুলতে দেখি একটা কালো ধোয়া, কুৎসি রিপিট, কুণ্ডলি পাকানো একটি কুকুর বসা, চোখ দুটি লাল, তাকিয়ে আছে। আমি সচরাচর এগুলো দেখে ভয় পাই না, কারণ ছোট থেকেই এগুলো দেখে বড় হয়েছে। তবুও কেন যেন ভয় লাগছিল। আমি ঘুমিয়ে পড়ি এবং আমি অনুভব করি কাউকে জড়িয়ে ধরিয়ে আছি, এবং কিছুক্ষণ পর আজান পড়ে। তখন আমার চোখ খুলে যায়। সামনে তাকিয়ে দেখি কোনো কুকুর নেই, তবে আস্তে আস্তে দেখতে পেলাম সেই কুকুরটা দেওয়ালের সাথে আস্তে আস্তে মিশে গেল। তখন আমার মনে হলো আমি তো রুমে একাই, তাহলে আমার গায়ে হাত রাখলো কে? আর ভয়ে আমি জড়িয়ে ধরলাম তাকে। আমি আম্মুকে সবটাই জানাই। সাথে সাথে আমার রাজশাহীর সব ঘটনা মনে পড়ে যায়। তাহলে কি হুজুর মারা গিয়েছেন? ওখানকার কারো সাথে যোগাযোগ না থাকায় আমি এখনও জানি না মাহফুজ ভাই। আম্মু বলল সেই বড় হুজুর ফোন দিচ্ছে। আমি মানা করলাম, বললাম যে মা, আর আমার সাথে যা ঘটছে আমার সাথে হোক তা আমি চাই না। মাহফুজ ভাই, আমি ছোট্ট একটা জব করতাম, ফেব্রুয়ারিতে প্রমোশন হয়ে যায় আলহামদুলিল্লাহ। আমিও আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছি। সকল মাদকদ্রব্য ত্যাগ করে নিজ থেকে এখন টুকটাক সিগারেট খাওয়া হয়। এছাড়াও ছেড়ে দেব সব কিছু, সময়ের ব্যাপার। এবার মনে হচ্ছে আমি আমার আসল আমিকে ফিরে পেয়েছি। এতদিন অন্য কেউ ছিলাম। নামাজটা আবার রেগুলার করার চেষ্টা চলছে। আমার মনে হচ্ছে এমন পরিবর্তন দেখে সবাই অবাক। আর বেশি বড় করব না, আমার জন্য দোয়া করবেন। আর ঘটনাটি ভালো লাগলে আপনার শ্রোতাদেরকে পড়ে শোনাবেন। ভূত.com অফিসিয়াল আর আমার অনেক প্রিয় একটি প্রোগ্রাম। যাই হোক, করোনা কালেক্ট করেছি আফরান ভাইয়ের মতো। আর ভূত.com অফিসিয়ালের জন্য রইল অনেক অনেক শুভকামনা। গুছিয়ে লিখতে পারিনি বলে ভুল ত্রুটি ক্ষমা করবেন। নাম যে জন্য গোপন রাখলাম, আমার পরিবারের উপর সমস্যা হতে পারে। আল্লাহ হাফেজ।